শেখ হাসিনাকে ফেরত দিব না, সাহস থাকলে ভারত থেকে নিয়ে দেখা, হুঁশিয়ারি দিয়ে যা বললেন নরেন্দ্র মোদী। ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের ৮০ জনের বিরুদ্ধে মামলা। নির্বাচনের আগে যে ৩ আসনে বিশেষ বরাদ্দ নিয়ে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার কারাগারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহল আজ নতুন করে উত্তপ্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক চরম মন্তব্যের মধ্য দিয়ে দেশটিতে এবং আন্তর্জাতিক মহলে আলোচনা সৃষ্টি করেছেন। এক সরকারি সভায় তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেব না, সাহস থাকলে ভারতে এসে তাকে নিয়ে যান। পাশাপাশি তিনি বাংলাদেশি অর্থনীতিবিদ এবং বিশ্লেষক ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দেন যেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় বিবৃতি না দেন। এই মন্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণের মধ্যে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। একাংশ এটিকে ভারত সরকারের অবস্থানের প্রতিফলন হিসেবেই দেখছে, যেখানে তারা স্পষ্ট করে দিয়েছেন যে দেশের স্বতন্ত্র নীতির প্রতি ভারত সরাসরি হস্তক্ষেপ করবে না। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছেন এ ধরনের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উত্তপ্ত করতে পারে এবং সীমান্তবর্তী অঞ্চলে অপ্রত্যাশিত উত্তেজনা সৃষ্টি করতে পারে। ঢাকার রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মোদী সরকারের এই মন্তব্যের পিছনে দুইটি মূল কারণ থাকতে পারে। প্রথমত, বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা ভারতের কূটনৈতিক পরিকল্পনায় প্রভাব ফেলছে। দ্বিতীয়ত, শেখ হাসিনার অবস্থান আন্তর্জাতিকভাবে বিতর্কিত হওয়ায় ভারতের প্রতিক্রিয়া সচেতনভাবে দৃঢ়ভাবে প্রকাশ করা হচ্ছে। মোদীর মন্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এসেছে। একাংশ বলছে ভারতের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। অন্যদিকে কিছু দল মন্তব্য করেছে এটি আন্তর্জাতিক কূটনৈতিক ভাষার অংশ এবং সরাসরি সংঘাতের উদ্দেশ্যে নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এখন পরিস্থিতি খুবই সংবেদনশীল এবং দুই দেশের কূটনৈতিক চ্যানেলগুলোকে সতর্কভাবে পরিচালনা করতে হবে। দেশের অভ্যন্তরে সাধারণ জনগণ এই খবর নিয়ে বিভ্রান্ত। সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে ভারতের শক্তি প্রদর্শনী হিসেবে দেখছেন, কেউ আবার এটিকে রাজনৈতিক নাটক হিসেবে। বিশেষ করে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এই মন্তব্যের প্রভাব কেমন হবে তা নিয়ে বিশ্লেষকরা নানা তথ্য উপস্থাপন করছেন। ভারতের সরকারের সূত্র মতে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যটি মূলত বাংলাদেশের চলমান অস্থিরতার উপর কেন্দ্রিত। তার ভাষণে কোন রকম হুমকি বা আক্রমণাত্মক কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত নেই, বরং এটি একটি সতর্কবাণী এবং নিরাপত্তা প্রেক্ষাপটে নেওয়া মন্তব্য। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন আন্তর্জাতিক কূটনীতিতে এমন মন্তব্য অনেক সময় অনিচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করতে পারে। বাংলাদেশের সরকারের প্রতিক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি, তবে স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সরকারের পক্ষে এখন পরিস্থিতি নেবানোর চেষ্টা করা এবং সামাজিক অস্থিরতা মোকাবেলায় গণমাধ্যম ও সাধারণ জনগণকে সঠিক তথ্য দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দুই দেশের সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখতে দৃষ্টিকোণ ও শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বিষয়টিকে তত্ত্বাবধানে রেখেছে। তারা বলছে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বিতর্কিত নেতাদের নিয়ে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন দ্বিপাক্ষিক কূটনীতিতে উভয় পক্ষকে সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে যেন সংঘাত না সৃষ্টি হয়। সর্বশেষে রাজনৈতিক বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে মোদীর এই মন্তব্যের পরবর্তী দিনগুলোতে মিডিয়ার নজর, জনগণের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক দলের কার্যক্রম তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে বাংলাদেশের চলমান আন্দোলন এবং আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। শেষ পর্যন্ত পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এখন অত্যন্ত সংবেদনশীল। ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া হবে এবং দুই দেশের মধ্যে সমঝোতা কিভাবে হবে তা নির্ভর করছে উভয় দেশের নীতি নির্ধারক ও রাজনৈতিক মহলের সক্ষমতা ও সংবেদনশীলতার উপর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভের অভিযোগে ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের 18 জনের নাম উল্লেখ সহ 70 থেকে 80 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক রমজান আলী বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র প্রদর্শন, জনমনে ভীতি সংস্কার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাজ সূত্রে জানা যায় 18 নভেম্বর মধ্যরাতে পৌর শহরের গোয়ালপাড়া এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে একদল লোক মশাল জ্বালিয়ে মিছিল শুরু করে। পরে তারা ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের উপর দিয়ে মিছিল নিয়ে যায়। এ সময় তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং বিভিন্ন স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে, আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার আগে 274টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে দেখা গেছে এই বরাদ্দে 273টি প্রতিষ্ঠানই কেন্দ্রীভূত ঢাকার মাত্র 3টি আসনে, ঢাকা 9, ঢাকা 10 ও ঢাকা 11। ঢাকার মোট 20টি আসনের মধ্যে শুধু 3 এলাকায় বিশেষ বরাদ্দ কেন দেওয়া হলো, এ নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ এক প্রতিবেদন জানায়, বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি 145টি ঢাকা 10 আসনে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউ মার্কেট এলাকায়। এই আসনে মোট বরাদ্দ প্রায় 4 কোটি 43 লাখ টাকা। সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা 10 আসনে ভোটার হয়েছেন। তিনি শিগগিরই এই আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা রয়েছে। প্রায় কাছাকাছি সময়ে ওই সংসদীয় আসনের মসজিদ, মাদ্রাসা, মন্দিরে তার মন্ত্রণালয় থেকেই কেন সিংহভাগ বিশেষ বরাদ্দ দেওয়া হলো? স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে সেই প্রশ্ন করা হলে তিনি দাবি করেছেন, ওইসব প্রতিষ্ঠানে কাদের সুপারিশে বরাদ্দ দেওয়া হয়েছে তা তিনি জানেন না। মসজিদ, মাদ্রাসায় ভোটের আগে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিশেষ বরাদ্দ দেওয়ার সময় তো শেষ হয়ে যায়নি। সারা দেশের জন্য অন্য অনেক জায়গা তো বরাদ্দ রয়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর আর এই ধরনের প্রকল্প বরাদ্দ দেওয়া যায় না। আগামী ডিসেম্বরের শুরুর দিকে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে জেলা পরিষদে এডিপি হিসেবে বিশেষ কিছু আসনের জন্য যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে তা নিঃসন্দেহে দৃষ্টিকটু। এর আগে গত 5 অক্টোবর ঢাকার 14টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে 42 লাখ টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল, যেগুলো ছিল ঢাকার অন্তত 10টি আলাদা আলাদা এলাকায়, যে কারণে সেটি নিয়ে তেমন কোনো প্রশ্ন ওঠেনি। ঢাকার 10 আসনে ভোটার হওয়া এবং প্রায় একই সময়ে একটি আসনের এতগুলো ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাদ্দের পর এ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পাল্টা প্রশ্ন করেন, সারা দেশেই তো বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে, তার সবগুলো নিয়ে রিপোর্ট না করে কেন ঢাকার আসন নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করেছে? তবে পরে তিনি বলেছেন, ওই প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দের জন্য আবেদনগুলো কারা করেছে আমি জানি না, এগুলো খোঁজ রাখা যায় না। আবেদনগুলো বিভিন্নভাবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।